প্রিয় শিক্ষার্থী, নতুন ভিডিও লেসনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি রিলেটিভ প্রোনাউনের ব্যবহার নিয়ে আলোচনা করব। আমরা জানি হু, হুইচ, দ্যাট এই তিনটা শব্দই রিলেটিভ প্রোনাউন। তবে হু থেকে আসা হুম এবং হুজ এই দুইটা মিলে মোট 5টা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন যে ক্লজটাকে ইন্ট্রোডিউস করে সেটাকে বলা হয় রিলেটিভ ক্লজ, আর রিলেটিভ ক্লজের আরেক নাম অ্যাডজেক্টিভ ক্লজ। আর রিলেটিভ প্রোনাউনটা যদি সাবজেক্ট হিসেবে বসে তখন এর পরের যে ভার্বটা আসে সেই ভার্বটা তার আগের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসে। সো আ ম্যান হু ইজ ড্রাউনিং, এখানে ইজটা ম্যানের কারণে। এখন দেখো হু ইজ দ্যাটের প্রথমে যেটা আসে হু দ্বারা কোনো পার্সনকে মিন করে, হু কোনো পার্সনকে উল্লেখ করে। যেমন ইটস আই হু অ্যাম টু ব্লেম, মানে আই অ্যাম দ্য ওয়ান হু ইজ রেসপন্সিবল, মানে আমাকে দায় দেয়া যেতে পারে। সো এটা যখন ব্যক্তিকে উল্লেখ করবে এবং এটা যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন এর পরে যে ভার্বটা আছে তার আগের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হবে। হুটা নিজে সাবজেক্ট, কিন্তু এর অবজেক্টিভ ফর্ম হুম অথবা হু নিজেই। সো একই শব্দ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, একই শব্দ অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন এখানে হুটা যখন সাবজেক্ট তখন এরপরে ভার্ব থাকবে, তখন সে ভার্বটা অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসবে। কিন্তু হুটা যখন অবজেক্ট তখন এরপরে ভার্ব থাকবে না। যেমন জেন ইজ দ্য গার্ল হু আই লাভ, এই হুটা হুমের মতো অর্থ করেছে। সো একই শব্দ হু নিজে সাবজেক্ট হতে পারে, উপরের সেন্টেন্স এটা সাবজেক্ট কারণ এরপরে ভার্ব বসেছে, আর একই শব্দ অবজেক্ট হতে পারে। এবং যখন হুটা অবজেক্ট হয় তখন কিন্তু হুটাকে আমরা ইচ্ছা করলে উজ্জ্ব রাখতে পারি, মানে অমিট করতে পারি। সো জেন ইজ দ্য গার্ল হু আই লাভ বা হুম আই লাভ এটা না বলে আমরা বলতে পারি জেন ইজ দ্য গার্ল আই লাভ। আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে। পরের সেন্টেন্সটা খেয়াল করো সবাই, দের ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এখানে বাটটা দুই ধরনের অর্থ করেছে, একটা হলো হু আর একটা হলো নেগেটিভ নট টাইপের অর্থ। সো এখানে স্ট্রাকচারটার অর্থ এমন, দের ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। সো এখানে বাটটা দুইটা কাজ করেছে, এক নেগেটিভ, দ্বিতীয় এটা রিলেটিভ প্রোনাউনের কাজ করেছে হু। সো এটাকে বলা যায় নেগেটিভ রিলেটিভ, এটা একটা রিলেটিভ প্রোনাউন। আশা করি এটাও ক্লিয়ার হয়েছে। এরপরেরটা খেয়াল করো হুইচ। হুইচ শুধুমাত্র বস্তুর জন্য, এটা থিং এর জন্য, বস্তুকে মিন করে। দিস ইজ দ্য হাউস হুইচ, এটা বস্তু, দিস ইজ দ্য হাউস হুইচ। কিন্তু দুইটা হুইচে পার্থক্য আছে। প্রথম হুইচের পরে ভার্ব এসেছে। সো যেখানে রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব আসে তখন সে রিলেটিভ প্রোনাউনটা সাবজেক্টের কাজ করে এবং এইটা পরের ভার্বটা তার আগের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হবে। সো দিস ইজ দ্য হাউস, হাউস সিঙ্গুলার সেজন্য ওয়াজ হয়েছে। এখানে যদি হাউস ইজ প্লুরাল থাকতো তখন আমরা এখানে ওয়ার ব্যবহার করতে পারতাম। সো এখানে এটা হাউসটা সিঙ্গুলার, তাই পরে আমরা ওয়াজ ব্যবহার করেছি। সো এখানে যে ভার্বটা আমরা ব্যবহার করছি সেটা আগের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী। এখানে দ্বিতীয় সেন্টেন্সে হুইচটা কিন্তু অবজেক্ট, কারণ এরপরে ইমিডিয়েটের পরে কিন্তু আমরা কোনো ভার্ব দেখছি না। সো অবজেক্ট হিসেবে যখন হুইচটা বসবে তখন আমরা ইচ্ছা করলে ওটাকে উজ্জ্ব রাখতে পারি। সো দিস ইজ দ্য হাউস আই বিল্ট, এটা করা যাবে। এরপরে দ্যাট। দ্যাট এমন একটা রিলেটিভ প্রোনাউন, এটা ব্যক্তি বস্তু উভয়কে বোঝানো হয়। যেমন এখানে ফ্লাইটসকে বুঝিয়েছে, কিন্তু নিচে দ্যাট দ্বারা গার্লকে বোঝানো হয়েছে, ব্যক্তি বস্তু উভয়কে বোঝাতে পারে। আরেকটা বিষয় খেয়াল করব, দ্যাট যদি সাবজেক্টিভ ফর্ম হিসেবে ব্যবহৃত হয়, দ্যাটটা যদি সাবজেক্ট হিসেবে কাজ করে এরপরে ভার্ব থাকবে এবং সেই ভার্বটা তার আগের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হবে। সবগুলোর নিয়ম কিন্তু একই, হুর ক্ষেত্রেও যা, হুইচের ক্ষেত্রেও তা, দ্যাটের ক্ষেত্রেও তা। এবার তারপরটা একটু খেয়াল করো, শি ইজ দ্য অনলি গার্ল, শি ইজ দি অনলি গার্ল। গার্লটা ব্যক্তি, ব্যক্তির ক্ষেত্রেও কিন্তু আমরা দ্যাট ব্যবহার করতে পারি। সো এখানে দ্যাট ব্যবহার করা হয়েছে এবং এটা কিন্তু অবজেক্টিভ ফর্ম, কারণ এরপরে ভার্ব নেই। দ্যাটটা অবজেক্ট হিসেবে বসলে এরপরে কিন্তু আমরা ইমিডিয়েট পরে কোনো ভার্ব দেখি না, বরং একটা সাবজেক্ট দেখি। সো সেই ক্ষেত্রে দ্যাটটাকে আমরা উজ্জ্ব রেখেও বলতে পারি, এটাকে টোটালি অমিট করা যেতে পারে, তখন হবে শি ইজ দি অনলি গার্ল আই ওয়ান্ট টু লাভ। এখন আমরা রিলেটিভ ক্লজটা একটু দেখব। আমরা জানি রিলেটিভ প্রোনাউন দিয়ে যে ক্লজটা আছে সেটাকে বলে রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজের আরেকটা নাম হলো অ্যাডজেক্টিভ ক্লজ। সো এটা রিলেটিভ ক্লজ অথবা এটা অ্যাডজেক্টিভ ক্লজ। রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ এটা যখন সেন্টেন্সের মাঝখানে আসে তখন আমরা একটু প্রিন্সিপাল ক্লজের দিকে তাকাই। দোজ লিভ আ হ্যাপি লাইফ, এটা প্রিন্সিপাল ক্লজ। সো এই যে ভার্বটা লিভ, এর সাবজেক্টটা এত আগে,
দোজ হু আর অনেস্ট লিভ আ হ্যাপি লাইফ। সো এই সেন্টেন্সের দুইটা পার্ট, হু আর অনেস্ট এটা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ, আর দোজ লিভ আ হ্যাপি লাইফ এটা প্রিন্সিপাল ক্লজ। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমরা যারা বাংলা ভাষাভাষী আমাদের মাতৃভাষার প্রভাবের কারণে আমাদের বাচ্চারা এখানে একটা জায়গায় ভুল করে ফেলে। সেটা হলো দোজ হু আর অনেস্ট, যারা সৎ। এটা বলার পরে তারা সুখী জীবনযাপন করে। এখানে আমাদের বাচ্চারা একটা তারা চিন্তা করে। সো এই কারণে যখন কমপ্লিটিং সেন্টেন্সে এখানে তারা আবার আর একটা দে লিখে ফেলে। একটা ভার্বের তো দুইটা সাবজেক্ট হতে পারে না। সো এখানে আমরা ভার্ব দিয়ে শুরু করব এবং সেই ভার্বের সাবজেক্ট অনেক আগে আছে, সেই জন্য এটা কোনোভাবে এখানে আর একটা সাবজেক্ট দেওয়া যাবে না। সো এখানে প্রিন্সিপাল ক্লজ দোজ লিভ আ হ্যাপি লাইফ, এই ভার্বের সাবজেক্ট অলরেডি এখানে একটা আছে। সো এই কারণে এখানে আর কোনো সাবজেক্ট লেখা যাবে না। এখন পরের সেন্টেন্সে দেখো, দে স্পোক টু, এখানে কিন্তু একটা কনজাংশন উজ্জ আছে। আশা করি তোমরা বলতে পারবা কনজাংশনটা কি, হু না হুম, কোনটা? দুইটার যে কোনো একটা, কারণ হুম নিজেই অবজেক্টিভ ফর্ম আর হু নিজেই অবজেক্টিভ ফর্ম, হু নিজেই অবজেক্টের কাজ করতে পারে। সো দ্য পারসন হু দে স্পোক টু, আমি অলরেডি ক্লাসে বলেছি যে অবজেক্ট হিসেবে যখন রিলেটিভ প্রোনাউনগুলো ব্যবহার করা হবে তখন এটাকে উজ্জ রাখা যায়। সো দ্য পারসন হু দে স্পোক টু ওয়াজ রিয়েলি হেল্পফুল। সো এখানে প্রিন্সিপাল ক্লজ দ্য পারসন ওয়াজ রিয়েলি হেল্পফুল, আর হু দে স্পোক টু এটা রিলেটিভ ক্লজ অথবা অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি ক্লাসটা ক্লিয়ার হয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।